কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বুটানি যে ফাইনাল সাজেশনটা আমি অলরেডি গ্রুপে আপলোড করছি। যারা দেখো নাই তারা দেখে নিবা। আচ্ছা, আমি হচ্ছে তোমার আগে আমার ইন্ট্রোডাকশনটা দিই যারা আমাকে চিনো না। আমি হচ্ছে সৌরভ চন্দ্র দত্ত। সৌরভ চন্দ্র দত্ত, ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি হচ্ছিল K81 ব্যাচ, K81 ব্যাচে আছি। আচ্ছা, ছিল, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো। আচ্ছা, আমরা দেখলাম যে সিলেট বোর্ডে পরীক্ষা পিছাইছে, কিন্তু ছিল বাকিদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই। তাই ছিল সবাই জোরে সোরে সবার প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের প্রিপারেশনটা একটু সহজ করার জন্য আমি তোমাদের জন্য ফাইনাল সাজেশনটা নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা মানে একটা কথা আরেকবার বইলা নিই, এটা হচ্ছে এটা নিয়ে নাহলে পরে আলাপ মানে কথা হইতে পারে। যে আমি হচ্ছিল এইচএসসি 23 ব্যাচ। ঠিক আছে? এখন অনেকেই বলবে যে আপনি এইচএসসি 23 ব্যাচ হয় এইচএসসি 24 কে সাজেশন দিতে আসছেন। আচ্ছা, আমি বলি এই সাজেশনটা আমি কিসের উপর বেস করে তৈরি করছি? প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চন। ঠিক আছে? প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করছি। সো এটা থেকে তোমরা কমন পাবার মানে সম্ভাবনা আমি মনে করি 90% সম্ভাবনা আছে। কারণ হচ্ছে তোমরা মানে সব সময় বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি কমন পাবাই। আমিও যখন এইচএসসি পরীক্ষা দিছি তখন আমিও বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই পরীক্ষাটা দিছি। আমি হচ্ছিল ময়মনসিংহ বোর্ড থেকে দিছি গত বছর। আমার বায়োলজিতে নাম্বার আসছিল দুইটা মিলাইয়ে 195, সরি 194 নাম্বার আসছিল। আচ্ছা, এখন কথা ছিল আমি কিভাবে ফলো করছি। আমি হচ্ছে তোমার নর্মালি প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে, বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করছি। সো বুঝতে পারছি যে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কোন টপিক থেকে আসতে পারে না। সো এটার জন্য আমার জন্য সহজ হয়ে গেছিল এই জন্য। আর নর্মালি আমি এই সাজেশনটা তৈরি করছি আমার এইচএসসি 24 ব্যাচের কিছু পেইড বেসের স্টুডেন্ট ছিল তাদের জন্য, কিন্তু আমি এটা সবার জন্য ফ্রি করে দিছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছিল প্রথম চ্যাপ্টারটা কি? আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছিল প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আমরা এখন প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টার দ্বারা আচ্ছা, প্রাণীর শ্রেণীবিন্যাস এবং বিভিন্নতা শ্রেণীবিন্যাসে তোমরা প্রথমেই কোন চ্যাপ্টার গুলাকে মেইনলি প্রায়োরিটি দিবা? তোমরা প্রায়োরিটি দিবা প্রথমে হচ্ছিল 9টা যে পর্ব আছে, এই 9টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। অবশ্যই এই সবগুলোর একটা করে এক্সাম্পল জানবা, বৈজ্ঞানিক নাম। একটা করে এক্সাম্পলের কি? এক্সাম্পলের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? এই অধ্যায়টা খুবই খুবই সহজ। তোমরা হচ্ছিল কিছু টপিক পড়েই তোমরা একটা সিকিউ আনসার করতে পারবে। এক হচ্ছে 9টা পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য, আর একটা ছিল মিক্সিনি ও পেট্রোমাইজনটিডা। এখন কথা হচ্ছিল মিক্সিনি আর পেট্রোমাইজনটিডা জিনিসটা কি? মিক্সিনি এবং পেট্রোমাইজনটিডা হচ্ছে তোমার হচ্ছিল আমরা যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? ভার্টিব্রাটাকে দুইটা সুপার ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেতস্টোমাটা। ওই সাইক্লোস্টোমাটার দুইটা পার্ট হচ্ছিল মিক্সিনি আর পেট্রোমাইজনটিডা। আর হচ্ছিল নেতস্টোমাটার যে 7টা শ্রেণী আছে, এই 7টা শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন তোমরা যারা আমার পেইড বেসের স্টুডেন্ট ছিল তাদের জন্য এই কথাটা, তোমাদেরকে আমি মিক্সিনি পেট্রোমাইজনির একটা টেবিলের মাধ্যমে পড়াইছি, এই 7টা বৈশিষ্ট্য একটা টেবিলের মাধ্যমে দিয়ে দিছি। মানে তোমরা একটা মানে শুধুমাত্র একটা ছোট টেবিল পড়ে তোমরা 7টা বৈশিষ্ট্য খুব সহজেই মনে রাখতে পারতেছো। আর এটার ক্ষেত্রে হচ্ছিল মিক্সিনি পেট্রোমাইজনটিটা একটা টেবিল পড়ে তোমরা মনে রাখতে পারতেছো। তাহলে এই দুইটা টপিক তোমরা দুইটা টেবিল পড়ে মনে রাখবা। আর এই 9টা পর্বের মধ্যে আমি কিছু পর্ব তোমাদেরকে চিত্র দ্বারা বুঝাইছি। ছোট্ট একটা চিত্র দ্বারা বাকি সবগুলা মানে জানতে পারবা। বাকি সবগুলো অবশ্যই তুমি লিখতে পারবা। আর ছিল কিছু ছন্দের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই আছে কি ছন্দ জিনিসটাকে মানে তারা ছিল অন্যরকম ভাবে দেখে, কিন্তু না, অবশ্যই ছন্দ বায়োলজির জন্য তোমার জন্য একটা ব্লেসিং। ছন্দ, ছবি এবং গল্প এগুলা বায়োলজির ক্ষেত্রে তোমার জন্য ব্লেসিং, তোমাকে বায়োলজিটাকে সহজ করে দিবে। দিন শেষে বায়োলজি সবাই মুখস্থ করে। এখন কেউ হচ্ছে শর্টকাটে মুখস্থ করে, আর কেউ হচ্ছে হলো না বুঝে সারা রাত সারা দিন পড়ে কিন্তু মুখস্থ হয় না। সো হচ্ছে তোমাকে টেকনিক্যালি মুখস্থ করতে হবে। এজন্য তোমার মাস্ট দরকার ছন্দ, গল্প, আর হচ্ছে কি চিত্র। এগুলা দ্বারা তোমার বায়োলজি পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রাণীর পরিচিতি এর মধ্যে 3টা পার্ট আছে, একটা হচ্ছে হাইড্রা, ঘাস ফড়িং আছে, রুই মাছ। হাইড্রার ক্ষেত্রে তুমি কি কি পড়বা? এপিডার্মিস কোষের বৈশিষ্ট্য, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ডে গত বছর আসছিল। এপিডার্মিস কোষ যেগুলো আছে 7টা কোষের বৈশিষ্ট্য চিত্র সহ জানবা। ঠিক আছে? আদর্শ নিউরোসাইটের গঠন এটাও চিত্র সহ। তারপর ছিল হাইড্রার চলন, মেইনলি ছিল গ্লাইডিং আর সমারসল্টিং চলনটা দেখবা। সিলেন্টেরন খ নাম্বারে আসতে পারে। আর ছিল হাইড্রার মৃতজীবিতা, হাইড্রার জনন এবং হাইড্রার শ্রমবন্টন। দেখো, শ্রমবন্টন তোমরা আলাদা মুখস্থ করতে যাবা না, ওই এপিডার্মিসের কোষগুলার কাজ আছে না, এই কাজগুলাই দেখবা লেখা আছে, এই কাজগুলাই। তারপর ছিল ঘাস ফড়িং এর ক্ষেত্রে তোমরা কি কি দেখবা?
ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রটা পড়বা, রেচন তন্ত্র। ঘাসফড়িং এর রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাটা তোমরা দেখবা। দেন হচ্ছে হলো ঘাসফড়িং এর পুঞ্জাক কি, একক কি? অমাটিডিয়াম। এই অমাটিডিয়ামের গঠন এবং দর্শন কৌশল দেখবা। ঠিক আছে, এটা খুবই আসে। আর ঘাসফড়িং এর রূপান্তর আমাদের সময় আসছিল, আবার রূপান্তরে হরমোনের ভূমিকা, এটাও দেখবা। রুই মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠন দেখবা, অবশ্যই চিত্র সহ। ঠিক আছে, সাথে হচ্ছিল হৃৎপিণ্ডকে কেন ব্যানার্স হার্ট বলা হয়, ওইটাও দেখবা। হৃৎপিণ্ডের ধমনীতন্ত্র। আচ্ছা, এই তোমার হচ্ছে শিরাতন্ত্র দেখে গত বোর্ড গুলাতে আমি দেখলাম প্রশ্ন আসে নাই। তো শিরাতন্ত্র তেমন ইম্পর্টেন্ট না, শিরাতন্ত্র দেখার দরকার নাই। তোমরা হচ্ছে ধমনীতন্ত্রটা দেখবা। আর শ্বসনতন্ত্রের মধ্যে ফুলকার গঠন চিত্র সহ দেখবা। চিত্রটা বাসায় প্র্যাকটিস করে নিবা। আর ছিল বায়ুতলির কাজ। বায়ুতলি তোমার যদি গঠন আসে তুমি মাস চিত্র দিবা। এখন কথা হচ্ছে চিত্র তোমার সুন্দর না হোক, মোটামুটি শেপের চিত্র হলো তুমি দিয়ে আসবা। আমার হচ্ছে চিত্র এত বেশি সুন্দর না হলেও আমি চিত্র দেওয়ার ট্রাই করতাম, সো নাম্বার তোমার বেশি দিবে স্যারেরা। আর ছিল আইসের গঠন। তারপর ছিল পরিপাক রসের পরিপাক অধ্যায় পরিপাক রসের এনজাইম গুলোর কাজ, বিক্রিয়া সহ। অবশ্যই তোমার বিক্রিয়াগুলো জানতে হবে। কারণ কথা হচ্ছে যে ভাই, একটা কমন কোয়েশ্চেন যে এনজাইম গুলোর নাম তো মনে থাকে না। দেখো আমি কিন্তু এই সবটা অধ্যায় মানে খুবই টেকনিক্যালি স্টুডেন্টদের পড়াই। আর এই এনজাইম গুলোর নাম কিভাবে মনে রাখা যায় এটার জন্য আমি একটা ফ্রি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে রাখছি। বুঝছো, ফ্রি ভিডিও কোথায় আছে? এই আমার মেডিমেটিক্স যে চ্যানেলটা, এই যে এই ভিডিওটা যে চ্যানেলে পাইছো এই চ্যানেলই আছে। বুঝছো, একটা 5 মিনিটের ভিডিও, 5 মিনিটের মাধ্যমে তুমি এনজাইম গুলোর নাম কি করতে পারবা, টেকনিক্যালি তোমার সবসময় মুখস্থ থাকবে। সব ভিডিওটা দেখে নিবা। আর যকৃতের ভূমিকা, বিপাকীয় সঞ্চয় ভূমিকা আমাদের সময় HSC তে আসছিল। বৃহদন্তের ভূমিকাটা দেখবা, বইয়ে দেওয়া আছে 5টা ভূমিকা। অগ্নাশয়ের ভূমিকা, এখন দাও তোমার হচ্ছিল অগ্নাশয়, পাকস্থলী, এগুলার ভূমিকা আসতে পারে। এগুলার ভূমিকা কি তুমি আলাদা মুখস্থ করবা? না। অগ্নাশয়ের যে এনজাইম গুলো আছে না, ওই এনজাইম গুলার কাজ লিখা দিবা। তারপর ধরো তোমার হচ্ছে পাকস্থলী আসলো, পাকস্থলীর এনজাইম গুলার কাজ লিখবা। মানে তুমি মেইনলি এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন মুখস্থ করে তুমি হচ্ছে ভূমিকা গুলো লিখতে পারতেছো। সো তোমার বারবার অন্যান্য মানে এতগুলা ভূমিকা পড়ার দরকার নাই। আর একটা খুব কমন প্রশ্ন, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? তোমাদের খাতায় দেখবা আমি খুব সুন্দরভাবে এই প্রশ্নটা সাজানো আছে, যে অন্ত করা বহি করা দুইটা দ্বারা আমি ব্যাখ্যা করে দিছি, ওইটা দিবা। পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, ওইটা দিবা। ওইটা হচ্ছে তোমার খাতায় খুব সুন্দরভাবে লেখা আছে। হরমোনের ভূমিকা আমি তো টেকনিক্যালি পড়াই দিছি জিনিসটা, ওইটা তোমার আসলেও আসতে পারে। এখন হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায় থেকে তোমার কি কি আসতে পারে? তোমার প্রথম পার্ট থেকে আরবিসি এবং ডাব্লিউবিসির কাজটা জাস্ট পড়বা, এতটুকুই, আর বেশি না। ডাব্লিউবিসির প্রকারভেদ আছে না, প্রকারভেদে মনোসাইট, তারপর হচ্ছে লিম্ফোসাইট, তারপর যেগুলো আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলার কাজগুলা, আলাদা আলাদা কাজগুলা দেখবা। সবগুলো আসলে আলাদা আলাদা কাজ লিখে দিয়ে আসবা। তারপর হচ্ছে হার্টের গঠন, অবশ্যই তুমি চিত্র দিবা, চিত্রটা প্র্যাকটিস করবা। আমি তোমাদের প্রেফার করবো যে 9-10 তোমরা যে চিত্রটা শিখে আসছো এই চিত্রটা দেওয়ার জন্য। এই চিত্রটা সহজ, ইন্টারে তোমার বইয়ে যেটা দেওয়া আছে ওইটার তুলনায়। আর হচ্ছে সাথে দেখবা একটা টেবিল আছে তোমার, হার্টের গঠনের পরের দিকেই দেখবা টেবিল আছে, ওইখানে কপাটিকার অবস্থান কাজ সবগুলা দেওয়া আছে, ওই টেবিলটা দেখবা। আর হচ্ছে হলো তোমার এটা কিভাবে কাজগুলা টেকনিক্যালি মনে রাখা যায় তোমাদেরকে আমি বলে দিছিলাম, সো এটা থেকে দিয়ে দিবা। কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্র, তোমার চক্র আসলে অনেকে দেখবা চিত্র দিতেছে, কিন্তু এটা আমি প্রেফার করি না। তোমার 4টা হার্টের চিত্র আঁকলে মানে টাইম পাওয়া যায় না, তুমি সিকিউ ফুললি আনসার করতে পারবা না। সো কার্ডিয়াক চক্র আসলে তোমার চিত্র দেওয়ার দরকার নাই, কিন্তু তুমি ছিল যে সিস্টল ডায়াস্টল এই কথাগুলো লিখা এরকম একটা সাইকেল আঁকিয়ে দিয়ে আসবা, যে এরকম একটা সাইকেল মাঝখানে লিখে দিবা কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, এটা দিবা, এরকম ভাবে দিবা। মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে আছে এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, আর হচ্ছিল পার্কিনজি ফাইবার। ঠিক আছে, এর মধ্যে এসএ নোডটা আলাদা প্রশ্নে আসে, আর বাকিগুলো আসতে পারে। এটা আসলে চিত্র পারলে দিবা, না দিলেও সমস্যা নাই, তুমি ফুল মার্কস পাবা। আর হচ্ছে মানব দেহের রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের? 4 ধরনের। সিস্টেমিক, মানব দেহে আমাদের দেহে 3 ধরনের, এমনি হচ্ছিল সিস্টেমিক, তারপর হচ্ছিল কি পালমোনারি, তারপর হচ্ছিল পোর্টালের মধ্যে 2টা আছে, রেনাল, আর একটা আছে কি আমাদেরও 4 ধরনের। পোর্টালের মধ্যে এই তোমার ছিল পোর্টালের মধ্যে 2টা, একটা হেপাটিক আর একটা রেনাল। আমাদের হেপাটিকটা আছে, রেনালটা নাই। আর একটা আছে করোনারি সংবহন তন্ত্র। এই 4টা সংবহন তন্ত্র দেখবা। আর যে রোগগুলা, এই রোগগুলা তুমি রিডিং পড়বা। রোগগুলা অবশ্যই তুমি মেইন কনসেপ্টটা বুঝবা, মেইন কনসেপ্টটা বুঝে রিডিং পড়ে যাবা। এগুলা মুখস্থ করে গেলে তোমার পরীক্ষা হলে মনে থাকবে না। এই মেইন কনসেপ্টটা বুঝে তুমি গেলে এই রোগগুলা থেকে প্রশ্ন আসতেই পারে নর্মাল। বুঝছো, রোগগুলা তুমি মুখস্থ করে যাইলে পারবা না। রোগগুলার মেইন কনসেপ্টটা জাস্ট রিডিং পড়ে যাবা। শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে তুমি ফুসফুস এবং অ্যালভিওলাসের গঠন দেখবা। অবশ্যই 2টা চিত্র দিতে হবে, যেটাই আসুক চিত্র সহ দিবা। অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভূমিকা,
এখন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন, এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন আসলে অক্সিজেন কয়ভাবে পরিবহন হয়? অক্সিজেন হচ্ছে তোমার দুই ভাবে পরিবহন হয়, এবং কার্বন ডাই অক্সাইড কয়ভাবে পরিবহন হয়? কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় তিন ভাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা চলো আগের চ্যাপ্টারে একটা প্রশ্ন আছে, এটা ছিল পেস মেকার। কৃত্রিম পেস মেকার বসে না, ওইটা ওই রোগের মধ্যে পড়ছে হচ্ছিল, ধরো কৃত্রিম পেস মেকার, এটা অনেকবার আসে, এটা খুব ভালোভাবে দেখা যাবা। বলবে যে হার্টের সমস্যা, এই সমস্যা, এখন কি করা উচিত, তুমি দিবা যে কৃত্রিম পেস মেকার বসানো উচিত। ঠিক আছে। আচ্ছা, এনে হচ্ছিল অক্সিজেন পরিবহন করে কয় ভাবে? দুই ভাবে, ভৌত এবং রাসায়নিক। আর কার্বন ডাই অক্সাইড তিন ভাবে, ভৌত, তারপর হচ্ছিল কার্বামিনো যৌগ রূপে এবং বাইকার্বনেট যৌগ রূপে। এখন তোমার যদি পরীক্ষায় শ্বাসরঞ্জকের ভূমিকা আসে, তখন তুমি কি দিবা? তখন তুমি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের যে তুমি এই রাসায়নিক যৌগরূপে পরিবহনটা, মানে যৌগরূপে পরিবহনটা পড়ছিল না, ওইটা লিখবা। আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে লিখবা কার্বামিনো যৌগরূপেটা আছে না, এই কার্বামিনো যৌগরূপেটা জাস্ট লিখে দিয়ে আসবা। বুঝছো? কার্বামিনো যৌগ রূপেটা। তাহলে তুমি কি আলাদা মুখস্থ করবা শ্বাসসংযোগের ভূমিকা আসলে? না, এই দুইটা যে পড়ছিলা, ওই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিবহন, ওইটার মধ্যে রাসায়নিক আর কার্বামিনো যৌগ, এই জাস্ট এতটুকু দিয়ে আসবা। আশা করি বুঝছো। এখন হচ্ছে আমরা নিচে যাই। তারপর ছিল সাইনোসাইটিস আছে, রিডিং পড়বা। ওয়াটাইটিস মিডিয়া, ধূমপানের জটিলতা, এগুলো জাস্ট রিডিং পড়বা, জাস্ট আসলে তুমি যাতে রোগগুলা ব্যাখ্যা করতে পারো, মেইন কনসেপ্টটা বুঝবা। তোমার বইয়ে যত রোগ আছে সবগুলোর মেইন কনসেপ্ট বুঝে তুমি রিডিং পড়বা, যাতে পরীক্ষার হলে আসলে তুমি কি বানায় লিখতে পারো, এগুলা মুখস্থ করবা না কখনোই। তারপর আছে চলন এবং অঙ্গচালনা, এর মধ্যে তোমার একেবারে শুরুতে অধ্যায়ে কঙ্কালতন্ত্রের ভূমিকাটা দেখবা, জাস্ট রিডিং পড়বা। আদর্শ কোষের রোগ আর গঠন, ফিমার হিউমেরাস, এই তিনটায় আসলেই তোমার চিত্র সহ ব্যাখ্যাটা করবা। ঠিক আছে। তারপর অস্থি তরল অস্থির পার্থক্য আসে, হার্বেশিয়ান তন্ত্র, এই যে অস্থির একক, আর ছিল পেশি, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি, এগুলার পার্থক্য আসে। এগুলার কিন্তু আরো নাম আছে, রৈখিক অরৈখিক, এই নামগুলাও ঠিক মতো মনে রাখবা। আর একটা প্রশ্ন আছে, পেশিতে টান পড়ে নাকি ধাক্কা দেয়? ঠিক আছে, কোনটা হয়, এই প্রশ্নটা আছে। আর এটা ছিল হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশির ভূমিকা, মানে অস্থি এবং পেশি কি বা মানে দুইটাই কিভাবে তোমার সমন্বয় করতেছে হাঁটু সঞ্চালনে, ওই জিনিসটা দেওয়া আছে। আর শেষে দেখবা কতগুলা রোগ বলতে হাড় ভাঙ্গার বিষয় দেওয়া আছে, ওইগুলা জাস্ট রিডিং পড়বা। ঠিক আছে। রোগ টিকা তোমার সিকিউ আসবেই, দেখবা একটা না একটা তুমি পাইছোই, ওইগুলা জাস্ট রিডিং করে তুমি বানায় দিয়ে আসবা, ওইটা স্যারেও জানে তুমি বানায় লিখবা। স্যারে ওইটা বেশি প্রেফার করে দেখবে না, জাস্ট রিডিং করে তোমার নাম্বার দিয়ে দিবে, রিডিংও পড়বে না ঠিক মতো। এখন হচ্ছে লাস্ট অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তনের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্বের ক্ষেত্রে তোমার হচ্ছে মেন্ডেলের দুইটা সূত্র এবং ছয়টা ব্যতিক্রম, তারপরে আছে কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ওইগুলা জিনতাত্ত্বিক যে ব্যাখ্যাগুলা এটা পড়বা। তোমার এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে আমাদের সময় প্রশ্নটা আসছিল, এটার মধ্যে কি করবে তোমার হয়েছিল, ওটার মধ্যে পুরুষ কয় ধরনের হইতে পারে? পুরুষের দুইটা স্টেজ হইতে পারে, হয় সে আক্রান্ত, নয় সে স্বাভাবিক। ঠিক আছে। কিন্তু তোমার হচ্ছিল নারীদের ক্ষেত্রে স্টেজ হইতে পারে তিনটা। কি কি? একটা ছিল আক্রান্ত, স্বাভাবিক, আর একটা হচ্ছে তোমার বাহক। ঠিক আছে। এই তিনটা যে কোনো একটা হইতে পারে। তখন তোমার প্রশ্ন দিবে কি, যে আক্রান্ত পুরুষ এবং হচ্ছিল বাহক নারীর মধ্যে বিয়ে হলে সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, সন্তানের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, ওই জিনিসগুলা ঠিক মতো দিয়ে আসবা। আমাদের সমস্ত সেম কথাটা আসছিল। আর জিনতত্ত্বের পার্টের শেষে দিয়ে একটা রোগ আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই রোগটা দিয়ে আসবা। আমার একটা প্রশ্ন আছে কমন, যে এরকম দিবে যে রক্তের গ্রুপ নিয়ে, ধরো বিয়ের কথা চলতেছে, তখন হচ্ছিল এই মেয়ে কি করছে, রক্তের গ্রুপ নিয়ে একটা সমস্যা দেখছে, রক্তের গ্রুপ মিলে নাই, তো সে বিয়ে ক্যান্সেল করে দিছে। এখন সে কি ডিসিশনটা ঠিক নিছে নাকি ভুল নিছে? তখন তুমি কি দিবা? তুমি জানো এখন টিকা বের হয়ে গেছে, এখন এরা তোমার মানে এরকম নিয়ে কোনো সমস্যা হয় না, এনটিডি টিকা আছে, কিন্তু তাও তোমার লিখতে হবে না সে ডিসিশনটা ঠিকই নিছে, কারণ এর ক্ষেত্রে কি হইতে পারে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিবর্তন পার্ট। বিবর্তন পার্ট থেকে সবসময় সিকিউ আসে না, মাঝে মধ্যে আসে, আমাদের সময় আসে না সিকিউ। এটা তুমি কি করবা, ল্যামার্কিজম আছে, মানে ল্যামার্কের যে ব্যাখ্যাটা, চারটা সূত্র আছে, ওই চারটা সূত্র রিডিং করবা। চারটা সূত্রের নাম মুখস্থ, তারপর ভিতরটা রিডিং করবা, যার সাথে আসলে ল্যামার্কের সূত্র তুমি ব্যাখ্যা করতে পারো চারটা সূত্রের নাম দিয়া। ডারউইনের সূত্র আসলে ডারউইনের সূত্রটা, আবার কি ল্যামার্কের সূত্রে কিছু সমালোচনা আছে, ডারউইনের সূত্রে কিছু সমালোচনা আছে, তোমাকে কি করবে, উদ্দীপকে ডারউইনের সূত্রটা বুঝাবে, বুঝাবে বলবে যে এই সূত্রে সমালোচনা করো, তখন তুমি সমালোচনাগুলো লিখতে হবে। আর হচ্ছে তোমার আরেকটা কমন প্রশ্ন, বিবর্তনের পক্ষে প্রমাণ দাও। প্রমাণের ক্ষেত্রে তুমি মিনিমাম দুইটা মুখস্থ করবা। এক্ষেত্রে আমি তোমাকে বলবো ভ্রূণতাত্ত্বিক এবং জীবাশ্মগত, এই দুইটা মুখস্থ করার জন্য, কারণ ভ্রূণতাত্ত্বিকটা খুবই ছোট, আর জীবাশ্মগতটা তোমার এমনি মুখস্থ করতে হবে, কারণ এর মধ্যে আছে আর্কিওপটেরিক্স। তোমার একটা কমন প্রশ্ন, আর্কিওপটেরিক্সকে কেন সংযোগকারী সূত্র বলা হয়?
এর কিছু তোমার হচ্ছে সরীসৃপীয় বৈশিষ্ট্য, এর কিছু হচ্ছে এবিস বৈশিষ্ট্য, এইগুলা জানতে হবে তোমার, কারণ এটার কি মধ্যবর্তী পর্যায়ে বলা হয় রেপটিলিয়া। এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যবর্তী পর্যায়ে আছে, এই জন্য তোমার এটা জানতে হবে। আর একটা আছে জীবন্ত জীবাশ্ম, কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, কি কি আছে, প্লাটিপ্লাস আছে, এগুলারে কেন লিমুলাস, এগুলারে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। সো আমাদের মানে এই জিওলজি সাজেশন এতটুকুই ছিল। এখন আমরা যে বুটানিতে যেমন মানে বুটানির শেষ পার্টে আমরা একটা কথা বলছিলাম যে যারা দাঁড়াও, যারা সারা বছর পড়াশোনা কম করেছো, মানে এত কিছু পড়া নাই তোমরা, তোমরা কিভাবে শর্ট টেকনিক ইউজ করে প্লাসটা পাইতে পারো, কিভাবে প্লাসটা তুমি এনশিওর করবা শর্ট টেকনিক ইউজ করে। সো তোমাদের সাজেশনটা আমি আরেকটু কমায় দিব। দেখো, তোমাদের জন্য আমি তোমাদের সবার প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে তোমরা পরিপাক অধ্যায়টা কমপ্লিট করবা। পরিপাক অধ্যায় কমপ্লিট করলে ভাগ্য ভালো থাকলে তোমরা দুইটা সিকিউ কমন পাইতে পারো। এক্ষেত্রে তোমার পরিপাক রসে এনজেমের ভূমিকা, এনজেমের ভূমিকা নামগুলা তুমি কই থেকে দেখবা, নামগুলো আমার মেডিমেটিক্সে একবারে ফ্রি করে দেওয়া আছে, এই মেডিমেটিক্সে ফ্রি ভিডিও আছে, এই ফ্রি ভিডিও থেকে তুমি করে নিবা। ঠিক আছে, যকৃতের ভূমিকা, সঞ্চয়ী ভূমিকা, এইগুলা দেখবা। দেখো, খুব কম টপিক, তুমি তোমার ক্ষেত্রে আমি বলবো এই টপিক তোমার পড়ার দরকার নাই। ঠিক আছে, তোমাকে বলবো যে তোমার এই প্রথম তিনটা টপিক, এই প্রথম তিনটা টপিক তুমি পড়ে যাও, তোমার জন্য এনাফ। তারপর হচ্ছে না, আচ্ছা এই ক্রসটা আমি মুছে দিই, নাহলে আমি যখন হলো পিডিএফ আকারে দিব তখন সবাই ভাববে হয়তো এটা আমি বাদ দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে রক্ত ও সঞ্চালন, পরে দিয়ে তুমি এই চ্যাপ্টারটা টার্গেট করবা। এক্ষেত্রে তুমি দেখবা আরবিসি ডাব্লিউবিসির কাজ, হার্টের গঠন, কপার্টিকা, কার্ডিয়াক চক্র, মায়োজেনিক নিয়ন্ত্রণ, আর মানবদের রক্ত সংবহন। দেখো, পরিপাকে তুমি মাত্র তিনটা টপিক পড়তেছো, আর এনে মাত্র পাঁচটা টপিক, আর হচ্ছে কৃত্রিম পেস মেকার, এই ছয়টা টপিক পড়ে তুমি দুইটা সিকিউ, আমি যতটুকু ধারণা তোমার এই দুইটা অধ্যায় থেকে তিনটা সিকিউ আসবে, তো তুমি তিনটা সিকিউ কমন পাবা। দেন হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে সবসময় সিকিউ আসে না, কিন্তু তোমার সময় আসবে। তুমি এক্ষেত্রে দাও মাত্র দুইটা টপিক, আর এটা তো তুমি রিডিং পড়বা জাস্ট, ঠিক না? এই দুইটা টপিক পরে তুমি কম মানে একটা সিকিউ কমন পাইতে পারো, দেন তুমি এই অধ্যায়টা পড়বা। আচ্ছা, এতটুকু পড়লাম। এখন কথা হচ্ছে ভাই, জিনতত্ত্ব চ্যাপ্টারটা খুবই সোজা, মানে একবারে ফুল নাম্বার তুমি পাবা, কিন্তু এই নিয়ে কিছু তোমার হচ্ছে হলো কি ম্যাথমেটিক্যাল টার্ম, সো তোমার যদি একটু ভুল যায় পুরো প্রশ্নই কাটা। তোমার যদি এই অধ্যায়ের উপর কনফিডেন্স না থাকে তুমি কখনোই এই অধ্যায় আনসার করবা না, জিনতত্ত্ব চ্যাপ্টারটা বিশেষ করে। সো তোমার জিনতত্ত্ব আগে পড়া না থাকলে হঠাৎ করে পড়ে গিয়ে আনসার করা একটু টাফ। তারপরে এই তিনটা চ্যাপ্টার তোমার পড়া হইলে তুমি প্রথম চ্যাপ্টারটা টার্গেট করবা, প্রথম চ্যাপ্টারটা পড়বা, মাত্র তিনটা টপিক, তিনটা টপিক পড়ার পরে তুমি হাইড্রাটা পড়ে যাবা। হাইড্রা থেকে সব সময় প্রশ্ন আসে, কারণ টিচাররাও চায় যে তুমি মানে তুমি পরীক্ষায় ঠিক মতো পাশ করো, এই জন্য স্যাররা কি করে প্রত্যেকবারই হাইড্রা থেকে একটা না একটা প্রশ্ন দেয়, কারণ হাইড্রা তো একবারে সহজ, এই একবারে সহজ চ্যাপ্টারটা থেকে তোমাকে প্রশ্ন দেয় পাশ করানোর জন্য দিয়ে দিবে। ঠিক আছে, এতটুকু পড়ার পরে তুমি জিন তত্ত্বতে যাবা। জিন তত্ত্বতে, এই জিন তত্ত্বের পার্টটা, এই তোমার এরিথ্রোব্লাস্টোসিস দেখার দরকার নেই, তুমি মেন্ডেলের দুইটা সূত্র, ছয়টা ব্যতিক্রম এবং স্যাক্সিং ডিসঅর্ডার গুলা এই জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখবা। ঠিক আছে, তুমি যেই টিচারের কাছে পড়ছো দরকার পড়লে ওই টিচারের কাছে এই তিনটা টপিক আরেকবার বুঝে আসবা, এই তিনটা টপিক তুমি সহজে আন্সার করতে পারো। তাহলে তুমি জিন তত্ত্ব থেকে একটা, তোমার হচ্ছে হলো এই দুই পরিপাক রক্ত থেকে দুইটা, ওটা হলো তিনটা, আর প্রথম অধ্যায়ে একটা চারটা, আর হচ্ছে শ্বসন থেকে তুমি একটা কমন পাবা, যদি না পাও পরিপাক বা রক্ত থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসবে। তো তোমার পাঁচটা প্রশ্ন হয়ে গেছে, এবার তুমি পাঁচটা প্রশ্ন আনসার করতে পারো, দেন তোমার টাইম থাকলে তুমি বাকিগুলা দেখবা। আমি তোমাকে কখনোই বলবো না সব পড়ে যাওয়ার দরকার নেই, তুমি পড়ে যাও, সময় না থাকলে কম সময়ের জন্য এগুলা বেটার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর একটা জিনিস হচ্ছে, তোমার যদি কোনো ফ্রেন্ড, তোমার আসলে এইচএসসি, তুমি যেহেতু এইচএসসি 24, এনে তো এই ভিডিওটা এইচএসসি 24-এই দেখবে, সো তোমার ফ্রেন্ডদের সাথে এটা তুমি ভিডিওটা শেয়ার করে দিবা, তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, এটা কিন্তু আমার তো এরকম না যে আমি তোমাদের জন্য মানে কোর্স বিক্রি করছি, এটা তোমাদের লাভের জন্য। তোমরা এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে সবাই সাজেশনটা পাবে, সবার জন্য মানে পরীক্ষার জন্য গুছানোটা সহজ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর একবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।